আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের কয় নাম্বার লেকচার? 4 মনে হয় না, আমার যত মনে পড়ে 4। তাহলে যাই হোক 4 বা 5। তাহলে গতদিন আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? স্যাগ নিয়ে, স্যাগের ইকুয়েশনগুলো দেখা হয়েছিল। ওকে, তো আজকে আমরা স্যাগ নিয়ে আবার আলোচনা করব, কিন্তু একটু কিছু বিষয়গুলো আরো মাথায় নিয়ে। হ্যাঁ, তো স্যাগ কি জিনিস ছিল? আমার সাপোর্ট থেকে কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্টে যে ডিসটেন্স, সেটাকে স্যাগ বলতাম না? আচ্ছা, এখন স্যাগ কিন্তু বিভিন্ন সিচুয়েশন অনুসারে আমার ডিমান্ড চেঞ্জ হয়। কোথাও স্যাগের পরিমাণ বেশি হওয়া লাগে, কোথাও স্যাগের পরিমাণ কম হওয়া লাগে। আবার এলাকা ভিত্তিতেও একরকম বিষয় হয়, এলাকাটা ঘনবসতিপূর্ণ কিনা, এখন এই ওভারের ট্রান্সমিশন লাইনটা সেটা হচ্ছে ট্রান্সমিশন সাইডে আছে কিনা, ডিস্ট্রিবিউশন সাইডে আসে কিনা, এই সব কিছু কিন্তু স্যাগকে অনেকভাবে মডিফাই করে। এখন আমি যদি চিন্তা করি যে আমি হচ্ছে এই স্যাগ নিয়ে আলোচনা করছি এমন একটা দেশে, যে দেশে প্রচুর বরফ পড়ে, তো যখন একটা দেশে বরফ পড়বে মানে কি এই কন্ডাক্টরের উপরে কি একটা বরফের লেয়ার তৈরি হবে না? হবে। তো বরফের যদি লেয়ার তৈরি হয়, আমরা যেটা সাইকেল ক্যালকুলেশনে প্রথমে দেখেছিলাম যে আমরা পার ইউনিট যে ওয়েট সেটাকে W দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, কিন্তু যখন হচ্ছে কন্ডাক্টরের পার ইউনিট সাইজকে W দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, কিন্তু যদি বরফ পড়ে এই জিনিসটা আমরা কল্পনা করি, তো বরফ যখন পড়বে তার একটা ওয়েট আছে কিনা? আছে, তাহলে টোটাল ওয়েট কি যোগ হবে WI, মানে আইসের জন্য, আইস কোটিং এর জন্য যে পরিমাণ হচ্ছে ওয়েটটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন ওয়েট কোন দিকে ক্রিয়া করে? নিচে দিকে ক্রিয়া করে। তাহলে এখন আগে ছিল W, এখন কিন্তু হয়ে যাবে W প্লাস WI, এই যে একটা চেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি এখানে আরো আরেকটা বিষয় কল্পনা করি, যে যদি এখানে উইন্ড ফ্লো হয় তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা, যদি আমি বললাম এই বারবার উইন্ড ফ্লো হয়, তাহলে কি ওইদিকে একটু সরে যাবে না? তারটা একটু ওইদিকে সরে যাবে না? যখন এইদিকে তারটা একটু সরে যাবে, তখন স্যাগে অবশ্য কি চেঞ্জ আসা উচিত উচিত না? অবশ্যই চেঞ্জ আসা উচিত। তাহলে আজকে আমরা স্যাগ নিয়ে পড়াশোনা করব দুইটা বিষয় মাথায় রেখে, একটা হচ্ছে আইস কোটিং আর একটা হচ্ছে উইন্ড ফ্লো। এই দুটো বিষয় যদি আমরা চিন্তা করি তাহলে স্যাগে কি রকম চেঞ্জ আসবে। তো উইন্ড ফ্লো এর জন্য যে চেঞ্জটা আসবে এটা আসলে বোর্ডে বোঝানো কঠিন, এটা একটু হাতে কলমে বোঝালে জিনিসটা সুবিধা পায়। এটা স্টার্ট করেন যে এটা হলো সে আমার সে সাপোর্ট, একটু ভালো মতো খেয়াল করে, এটা বোর্ডে আঁকানো সম্ভব না আসলে। এটা হচ্ছে সে আমার কন্ডাক্টর। আমি যদি চিন্তা করি উইন্ড ফ্লো হচ্ছে এই বরাবর, তাহলে কন্ডাক্টরটা এইভাবে ছিল, সেটা নিশ্চয়ই এইভাবে কার্ভ হবে না? কার্ভ হবে কিনা? তো এইভাবে যে কার্ভ হচ্ছে, এটাকে আমি হচ্ছে এখানে টু ডাইমেনশনালি, এটা হচ্ছে নরমাল কন্ডাক্টর, নরমাল কার্ভ হচ্ছে, তখন জিনিসটা এইভাবে। হ্যাঁ, এখন দেখে মনে হচ্ছে, এটা দেখে এমন মনে হতে পারে যে একটা হচ্ছে এইভাবে গেছে আর একটা হচ্ছে এইভাবে গেছে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি বললাম যে এই বরাবর উইন্ড ফ্লো হচ্ছে, তার মানে কন্ডাক্টরটা একটু এই সাইডে চলে এসেছে, বুঝতে পারছি? এটা তো আসলে বোর্ডে ভাবে এখন বোঝা সম্ভব না। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এখন স্যাগের যে আমার যে ডেফিনিশন ছিল ওটা তো চেঞ্জ হবে না। স্যাগের ডেফিনিশন কি ছিল? যে সাপোর্টের হাইয়েস্ট পয়েন্ট থেকে কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্টের যে ডিসটেন্স, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন, এটা হচ্ছে আমার সাপোর্ট, এটা হলো আমার কন্ডাক্টর। যখন এয়ার ফ্লো হচ্ছে তখন কন্ডাক্টর একটু এই সাইডে গেল, তো যখন এই সাইডে যাবে তখন যে আমার স্যাগের ক্যালকুলেশন, তখন সেটা এইরকম না, একটু ডিসটেন্স কমতে পারে বাড়তে পারে, সেটা আমি পরে বলছি, আগে এটা বলে জিনিসটা এরকম হবে কিনা স্যাগের হিসাবটা, মানে এইটা হবে কিনা। যখন উইন্ড ফ্লো নাই, তখন স্যাগ ক্যালকুলেশন করি এভাবে না? দেখেন, এটা সাপোর্ট, কন্ডাক্টর এটা, কন্ডাক্টর লোয়েস্ট পয়েন্ট এটা, এটা হচ্ছে সাপোর্টের ডিসটেন্স, তাহলে এই যে এই ডিসটেন্সটা, এই ডিসটেন্স, এটা ছিল আমাদের স্যাগ। হ্যাঁ, এখন এটা আবার সাপোর্ট, উইন্ড ফ্লো হচ্ছে, কন্ডাক্টর কিন্তু এইভাবে গেছে, এইভাবে যখন গেছে
তখন এই জায়গাতে কিন্তু সেই লোয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে সেই হাইস্ট পয়েন্ট। তাহলে এবার এই বরাবর না, বুঝতে পারছেন কি বিষয়টা? এবার কিন্তু সাইড হচ্ছে এই বরাবর, যখন আমি এইভাবে চিন্তা করব, বুঝতে পারছেন কি বিষয়টা? মানে এটা দেখে মনে হচ্ছে যে এটা লেন্থটা একটু ছোট হয়ে গেছে। ভিডিওতে এখন ওরকম ভাবে বের করা কঠিন। যে এই চিত্রতে আরেক পয়েন্ট অফ ভিউ থেকে যদি বুঝাই, এটা আরেকটা হচ্ছে এভাবে না জানি এইভাবে চিন্তা করছে, হ্যাঁ এরকম হয় না? বুঝতে পারছেন বিষয়টা? স্যার এটা সোজাসুজি কেন হবে? তার আর এরকম নাই, তার এখন এরকম। না এটাও তো আমরা এটা সোজাই, এটা সোজাই, হ্যাঁ এটা সোজা। এটা আসলে তো আঁকিয়ে তো বোঝানো এটা কঠিন, বুঝছেন? এটা তারটা আছে তার আমি এই তারটা ব্যবহার করব, তারটা ব্যবহার করলে জিনিসটা এগুলা তো আসলে আঁকানো যায় না। ট্রান্সমিশন লাইনগুলো দেখেন দেখেন এই যে দেখেন একটু নিচের দিকে যাবে। খেয়াল করেন এটা, হ্যাঁ এটা এখন যখন বাতাস হবে তখন কি এরকম থাকবে? চলে যাবে। এইদিকে চলে আসবে না? ধরেন একটু ধরেন, যখন হচ্ছে বাতাস হবে তখন কি সেটা এরকম থাকবে? এইদিকেও চলে আসবে না? হালকা বিষয়টা বুঝেন? তাহলে আমার স্যাগ এখন কি হয়ে যাবে? এরকম না? বুঝছেন কি বিষয়টা? যে এটা লোয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, হ্যাঁ তাহলে হচ্ছে লোয়েস্ট পয়েন্ট এখানে নিয়ে আসলাম, তাহলে আমার সাপোর্টের দূরত্ব কত? যে এইটুকুটা এরকম। আর যখন নরমাল ছিল তখন কিন্তু এটা সোজা, এই যে নরমাল কন্ডাক্টর স্যাগ, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট আর এটা হচ্ছে সাপোর্টের ডিসটেন্স, তাহলে এটা হচ্ছে আমার স্যাগ। আর কন্ডাক্টর যখন এখানে চলে আসছে তাহলে আমার স্যাগ হচ্ছে এরকম না? বিষয়টা বুঝতে পারছি? এই জিনিস আসলে তো চিত্র থাকানো যায় না, সবই কি চিত্র আদান না যায়? বুঝা গেল বিষয়টা? আচ্ছা তাহলে আমার যখন হচ্ছে উইন্ড ফ্লোকে আমি চিন্তা করব তখন আমার স্যাগ যেটা আমি ক্যালকুলেশন করে বের করব সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? কিন্তু আমার কিন্তু বিভিন্ন সিচুয়েশনে আমার লাগবে যে উপর থেকে সেটা ভার্টিক্যালি কত ডিসটেন্স, সেটা এই বরাবর আমি বের করলাম, ঠিক আছে? কিন্তু আমার বিভিন্ন সিচুয়েশনে লাগে যে সেটা ভূমি থেকে তারটা কত উপরে আছে বা কন্ডাক্টর থেকে সরাসরি নিচে, সরাসরি এই জিনিসটা লাগে, মানে আমার এই জিনিসটা লাগে। যখন উইন্ড ফ্লো হয় তখন আমি এই জিনিসটা পাই, কিন্তু আমার বিভিন্ন প্যারামিটার ক্যালকুলেশনে বা বিভিন্ন জিনিস অ্যানালাইসিসের জন্য আমার এই জিনিসটা লাগে। তো এই কোণটা যদি আমি জানি, এই কোণটা যদি জানি তাহলে এই ডিসটেন্সটা বের করা সম্ভব না, কারণ হচ্ছে আমরা ভেক্টর সূত্র অনুসারে যার সাথে সেটা হচ্ছে হাইপোটেনিয়াসের কম্পাউন্ড মানে সেটা কি হবে? s cos θ। বুঝা গেল? এটাকে বলা হয় ভার্টিক্যাল স্যাগ। এটাকে বলা হয় ভার্টিক্যাল স্যাগ। এখন যখন আমরা প্রথম দিন স্যাগ নিয়ে আলোচনা করেছিলাম তখন ভার্টিক্যাল স্যাগ নিয়ে কথা বলি। কেন কথা বলি? কারণ নরমালি যদি কোনো উইন্ড ফ্লো না হয় তাহলে আমার স্যাগটা এরকম না। আচ্ছা এখানে থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে এই লাইনটা কি এর উপরে কি অ্যালাইন করবে না? থিটার ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কত হলো? s cos 0 dt। cos 0 এর মান কত? আচ্ছা cos 0 মান 1, মানে কিন্তু আমার এই তখন এই সাইডটা এই সাইডটা একই জিনিস হয়ে যায়, ঠিক আছে? তাই আমার ভার্টিক্যাল সাইড নিয়ে কথাবার্তা আমরা বলিনি প্রথম দিন যখন কথাবার্তা বলেছিলাম স্যাগ নিয়ে। ভার্টিক্যাল সাইডের বিষয়টা কখন আসবে? যখন আমরা উইন্ড ফ্লো নিয়ে চিন্তা করব, যখন জিনিসটা একটু বাঁকায় গেছে। তো বাঁকায় যাওয়ার ফলে আমরা কিন্তু স্যাগ তিনটা পাচ্ছি, কিন্তু আমার সোজাসুজি স্যাগ বের করা লাগে বিভিন্ন সিচুয়েশনে, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্যালি বুঝতে হবে না আমরা কোন সিচুয়েশন পাবো। এইজন্য যখন হচ্ছে উইন্ড ফ্লো হবে আমরা তখন ভার্টিক্যাল স্যাগ নামে আরেকটা স্যাগও হিসাবে আওতায় আনি। আচ্ছা এবার ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলবো। তাহলে দুটো ওয়েট এবার
কিন্তু চেঞ্জ আসবে। প্রথমে কি ছিল, আমরা একক লেন্থে ওয়েট চিন্তা করেছিলাম W, কিন্তু যেহেতু এখন আইস আছে তাহলে সেই W টা চেঞ্জ হয়ে যাবে W প্লাস I। এখন আইসের ওজন বা কন্ডাক্টর নিজস্ব ওজন এটা এই বরাবর কি করে। এখন এখানে আমরা এটা উল্লেখ করে দিলাম W প্লাস WI। এখন এখানে যখন আমি উইন্ড ফ্লোকেও চিন্তা করব, তো উইন্ডও তো একটা ফ্লো, মানে ওই তো একটা বল ব্রেক করে, তাই না? ওই যখন বল ব্রেক করে আমি ধরলাম যে এই বরাবর সেই উইন্ড ফ্লোটা হচ্ছে, উইন্ড ফ্লোকে WW দিয়ে রিপ্রেজেন্ট করেছে, এখানে কি ওয়েট ফর উইন্ড, ঠিক আছে? বা আপনি হচ্ছে এভাবে চিন্তা করতে পারেন, ফোর্স ফর উইন্ড চিন্তা করতে পারেন। তো দুটো ভেক্টর ক্রিয়া করছে, দুটো ভেক্টর যখন ক্রিয়া করে তাহলে প্যারালালোগ্রাম মানে সামুদ্রিক সূত্র, ভেক্টর যোগের সামুদ্রিক সূত্র অনুসারে কি হয়, যে লব্ধিটা বা রেজাল্টেন্ট ভেক্টরটা অন্য বরাবর বা ডায়াগোনাল বরাবর ক্রিয়া করে, মনে আছে? এটা হলো সে আমার রেজাল্টেন্ট ভেক্টর, যেটাকে r দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এখানে wt দিয়ে রিপ্রেজেন্ট করেছি, মানে টোটাল ওয়েট সবগুলো মিলে আইস কোটিং প্লাস আমার যে উইন্ড ফ্লো এর জন্য টোটাল যে ওয়েটটা চেঞ্জ হয়েছে, প্রথমে ছিল w, এখন কিন্তু সেটা হয়ে গেছে wt। বুঝা গেল? আচ্ছা, এখন এই wt এর ভ্যালুটা কত হবে? আমরা জানি যে রেজাল্টেন্ট যে ভেক্টর সেটার যে মডুলাস ভ্যালু, অর্থাৎ ভেক্টরের অ্যাকচুয়াল যেটা ভ্যালু মান, সেটা কত হয়? একটা ভেক্টরের ভ্যালু অর্থাৎ w প্লাস wi হোল স্কয়ার প্লাস আরেকটা ভেক্টরের ভ্যালু এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু a ভেক্টর into a vector into cos তাদের মধ্যবর্তী কোণ নাকি cos 90 মান কত? cos 90 মান 0। তাহলে এখানে কত হচ্ছে, রুট ওভার w প্লাস wi হোল স্কয়ার প্লাস ww স্কয়ার। বুঝা গেল? এটা হচ্ছে এখন আমার দুটো বিষয় মাথায় আনার পরে আমার যে পার ইউনিটে ওয়েট সেটা আমরা পাওয়া যাবে, ঠিক আছে? দুটো বিষয় মাথায় আনার পরে। আচ্ছা, এখন এই যে আইস তার যে ওয়েট নিয়ে কথা বললাম WI, এটাকে আপনি চাইলে আরেকভাবেও রিপ্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, ধরলাম আমার কন্ডাক্টরটা ছিল এরকম, যেটা ডায়ামিটার হচ্ছে d। তো যখন আইসের একটা কোটিং করবে বা লেয়ার করবে, তখন ধরলাম এটা হচ্ছে আমার আইসের কোটিং, যেটা থিকনেস কত, যেটা থিকনেস ধরলাম আমি e, চারিদিকে কি পরিমাণ আছে, মানে এখানেও কি, হ্যাঁ? তো আমি এখন কি বিষয় নিয়ে আলোচনা করছি, যে WI অর্থাৎ আইসের জন্য আমার কি পরিমাণ পার ইউনিটে ওয়েটটা বাড়ছে, বা কি পরিমাণ ওয়েট হচ্ছে শুধুমাত্র আইসের জন্য, শুধুমাত্র আইস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ওয়েট ইকুয়াল টু কি বলতে পারি? ডেনসিটি ইনটু ভলিউম বলা যাবে কি? দেখেন এখানে লেখা আছে যে ওয়েট অফ আইস পার ইউনিট লেন্থ, মানে ডেনসিটি অফ আইস ইনটু ভলিউম অফ আইস পার ইউনিট লেন্থ বলা যায়। আচ্ছা, তাহলে আমি যদি এটার ভলিউমটা বের করতে পারি শুধুমাত্র এই আইসের, শুধুমাত্র আইসের যদি আমি ভলিউম বের করতে পারি, তার সাথে যদি আমি ডেনসিটি গুণ করি, তাহলে পার ইউনিটে তার কি বের হয়ে যাবে? ওয়েটটা বের হবে। এখন কিভাবে বের করা যায় খেয়াল করেন। আমার কি লাগবে? এই যে মার্কড পোরশনটা লাগবে। মার্ক পোরশনটা মানে কি? এটা হচ্ছে কন্ডাক্টর, তার উপরে আইসের কোটিং, তার মানে কি মার্ক পোরশনে আমার ওয়েট লাগবে না? আচ্ছা, তো মার্ক পোরশনে ওয়েট কিভাবে বের করতে পারবো? এটা কি একটা কন্ডাক্টর না? কন্ডাক্টর মানে কি? এটা তো সিলিন্ড্রিক্যাল নাকি? এটা সিলিন্ড্রিক্যাল না? তো সিলিন্ড্রিক্যাল যদি হয়, সিলিন্ড্রিক্যালের ভলিউম কত? একটা সিলিন্ডারের ভলিউম কি হয়? পাই আর স্কয়ার এইচ। একটা সিলিন্ডারের ভলিউম পাই
r স্কয়ার h। আচ্ছা তাহলে আমি এখন কি রাখবে এই প্রশ্নটা যদি ভলিউম বের করতে চাই, পুরাটার ভলিউম কত, পুরাটার ভলিউম থেকে যদি আমি মাঝখানে যে কন্ডাক্টর আছে এর ভলিউম বের করে দিই তাহলে আমার মার্ক অংশের ভলিউম আসবে। তাহলে পুরাটার ভলিউম কত, পাই আর আর মানে কত, d প্লাস t প্লাস t মানে কত, d প্লাস 2t, এটা হচ্ছে ডায়ামিটার, তাহলে r কত হবে ডিভাইডেড বাই 2। বুঝা গেল? ভলিউমের ইকুয়েশন হচ্ছে পাই r স্কয়ার h। তাহলে এই পুরোটা r কত, ডায়ামিটার ভাগ 2, তাহলে পাই r স্কয়ার ইনটু h। আমি যদি এটা একক লেন্থে হিসাব করি, একক লেন্থে, তাহলে h এর ভ্যালু হচ্ছে 1। এটা কি পেলাম, এটা হচ্ছে পুরোটা ভলিউম পেলাম। এখন যদি মাঝেরটা আমি বাদ দিয়ে দিই পুরোটা থেকে, মাঝেরটা কত, পাই r স্কয়ার, r স্কয়ার মানে কত, এই ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ, তাহলে পাই r স্কয়ার h, h এর ভ্যালু 1 করে দিচ্ছি, পাই ইউনিটে বের হচ্ছে মানে একক লেন্থে বের হচ্ছে। এখন দুইটা যদি বাদ দিয়ে দিই মানে হচ্ছে পুরোটা থেকে মাঝের পোরশনটা বাদ দিয়ে দিই, তাহলে এই যে আমার শুধু আন্তর আসবে আইস এর জন্য আমার কি পরিমাণ ওজন হচ্ছে সেটা আমি বের করতে পারবো। ঠিক আছে, তো এটা কি বের করছি, আয়তন বের করছি। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে, এখানে নিচে এখানে 4, এখানে 4, তাহলে কি আসছে পাই বাই 4 কমন নাই, এখানে 1 ও নিয়ে নিলাম, তাহলে কত আসছে d প্লাস 2t হোল স্কয়ার মাইনাস d স্কয়ার। এটা কি পেলাম, পার ইউনিট লেন্থের জন্য আমার আইসের ভলিউম বের করতে পারলাম। এখন দেখেন এখানে খেয়াল করেন যে এই ভলিউমের সাথে যদি আইসের ডেনসিটি আমি গুণ করি তাহলে কিন্তু আমি wi চলে আসে। এখন আইসের ডেনসিটি সেটা যদি রো হয় তাহলে আমার আইসের ওয়েট চলে আসবে পার ইউনিট। বুঝা গেল? আচ্ছা একটা জিনিস একটু বলে দিই যে আমরা তো দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে কন্ডাক্টরের ওয়েট, তার সাথে আইসের ওয়েট যুক্ত হচ্ছে এবং একটা উইন্ড ফ্লো হচ্ছে। তাহলে আমরা হচ্ছে রেজাল্টেন্ট ওয়েটটা কত এটা পেয়েছি। তাহলে এই কোণের ভ্যালু যদি থিটা হয়, আচ্ছা যেহেতু এটা হচ্ছে সামুদ্রিক সূত্র মেনে চলে, যেহেতু এটা দুটো ভেক্টর তার সামুদ্রিক সূত্র মেনে আমরা যোগ করেছি ভেক্টরের বেসিক সূত্র অনুসারে, মানে কি রেজাল্টেন্ট ভেক্টর প্যারালেলোগ্রাম ইকুয়েশন অনুসারে, প্যারালেলোগ্রাম থিওরি অনুসারে, সামেশন অফ ভেক্টর অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম থিওরি, সেই অনুসারে যেহেতু করেছি তার মানে কি, তার মানে হচ্ছে এইটুকু ডিসটেন্স মানে হচ্ছে এইটুকু ডিসটেন্স, সেটা হচ্ছে w, আর এইটুকু ডিসটেন্স মানে হচ্ছে এটা w প্লাস wi। তাহলে এই থিটাটা কত হবে, আমরা এখানে কি বলতে পারি, আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত w, ভূমি কত এইটা w প্লাস wi। এই বুঝা গেল? সমকোণী ত্রিভুজে লম্বকে বলা হয় অপোজিট ইংলিশে, আর ভূমিকে বলা হয় অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তাই যে দেখেন, তাই যে এই ফিগার থেকে এই যে এটা আছে, হ্যাঁ, tan θ = w ডিভাইডেড বাই w প্লাস w। এই বুঝা গেল? আর স্যাগের সূত্র তো আমরা জানতামই। স্যাগের সূত্র কি ছিল, স্যাগের সূত্র কি ছিল, কতদিন পড়লাম তো, হ্যাঁ sec কি ছিল, sec equal to w h স্কয়ার ডিভাইডেড বাই 2t। কিন্তু যখন আমরা দুটো বিষয় কনসিডারেশন আনবো তখন কিন্তু w হয়ে গেছে wt। ঠিক আছে, তাহলে এখন আমরা w যাতে wt হিসাবে ক্যালকুলেশন করব, আর এখানে x এর জায়গায় এখানে l লিখেছে, একই বিষয়। ঠিক আছে, আচ্ছা তো এই যাব যেগুলো বুঝলাম এগুলো থাকলে কোশ্চেন থাকলে বলতে পারেন, কারণ এখন ম্যাথে যাব। সেকেন্ড ম্যাথ গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সামনে एग्जाम আছে, সেকেন্ড ম্যাথ অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সেকেন্ড এর আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আর কোশ্চেন না থাকলে আমি সরাসরি ম্যাথে চলে যাব। ভিডিও রাখছি, ভিডিও কন্ট্রোল করো। মিনিট
টপিক রিলেটেড কোনো কোশ্চেন আছে? তাহলে ম্যাথে চলে যাচ্ছি সরাসরি। ম্যাথে একটু খেয়াল করেন, হ্যাঁ। A 132 kilovolt transmission line has following data: weight of conductor 680 kg per kilometer, length of span 260 meter, ultimate strength, safety factor. Ultimate strength আর safety factor নিয়ে আমি কিছু পরে কথা বলছি, কারণ এই টাইপের জিনিসগুলো নিয়ে আপনাদেরকে এখনো বলা হয়নি। যেগুলো জিনিসটা আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে কি, যে পার ইউনিট লেন্থে আমার কন্ডাক্টরের ওয়েট। এখন পার ইউনিট লেন্থ বলতে এখানে পার ইউনিট দেওয়া আছে কিলোমিটার এককে, কিন্তু আমার কন্ডাক্টর হচ্ছে 260 মিটার। তাহলে কি হয়, আমার 260 মিটার কিলোমিটারে কনভার্ট করতে হবে, অথবা সেই কিলোমিটারকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে 680 কেজি পার কিলোমিটার, যেহেতু ভাগ আছে কিলোমিটার মানে কি 1000 দিয়ে ভাগ, তাহলে আমি কি পাবো 0.68 কেজি পার মিটার হবে, হ্যাঁ, শুধু কেজি না, কেজি পার মিটার, 0.68 কেজি পার মিটার। বা এখানে লিখতে পারেন যে ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার। পার মিটারটা হয় আগে বা পরে লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখতে পারেন যে ওয়েট অফ কন্ডাক্টর ইকুয়াল টু 0.68 কেজি পার মিটার, অথবা ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার ইকুয়াল টু এটা, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টর, এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি আপনাদেরকে। এই জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করতে কি জিনিস। আচ্ছা, এটা বোঝার আগে আমি যদি এইভাবে বলি যে ধরেন আপনারা 10 কেজির একটা বস্তু খুব সুন্দর মতো চাটতে পারেন, বহন করতে পারেন, হ্যাঁ। তো আপনাকে দিয়ে যদি আমি 2 কেজির বস্তু বহন করাই, আপনার কি খুব একটা অসুবিধা হবে? এরপর যদি 5 কেজিতে যাই, আহামরি হবে না, কিন্তু একটু হবে। এখন যদি আমি 10 কেজি বা 10 কেজি ক্রস করি, তাহলে কি আপনার মাসল পুল হওয়ার একটা সম্ভাবনা আছে কিনা? আপনার শারীরিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে এই যে যখন 2 কেজিতে আপনি যখন কাজ করছেন, তাহলে বলতে পারি না যে আপনার সেফটি ফ্যাক্টর বেশি, আপনি বেশি সেফ। 5 কেজিতে গেলে কি একটু কম সেফ। এভাবে যত আপনার ম্যাক্সিমাম লিমিটে চলে যাবে, তখন কি সেফটি কমতে থাকবে, তো তাই না? আচ্ছা, তাহলে এই সেফটি ফ্যাক্টর জিনিসটা কি হচ্ছে? সেফটি ফ্যাক্টর কি হচ্ছে? আপনার একটা আলটিমেট, সবারই কিছু একটা লিমিট আছে না, আপনার আলটিমেট লিমিট, সেটা আমি ধরে নিলাম যে 10 কেজি, সেটা হচ্ছে হাইয়েস্ট ওয়ার্কিং লিমিট। এখন আপনি তো সবসময় হাইয়েস্ট ওয়ার্কিং লিমিটে কাজ করেন না, আপনি হচ্ছে যেটা টাস্ক দেওয়া হয় 2 কেজি 3 কেজি 4 কেজি, মানে আপনি একটা পার্টিকুলার লিমিট নিয়েও কাজ করেন। মানে কি, সেটা আপনি যে এখন যে জিনিসটা নিয়ে এখন কাজ করছেন, মানে কি ওয়ার্কিং অনেক, তাই না? এখন আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছেন, সেটা যদি আপনার লিমিটের থেকে কম হয়, তাহলে সেফটি ফ্যাক্টর ভালো, সেফটি বেশি। এখন আপনি যে জিনিসটা নিয়ে কাজ করছেন, এটা যদি আস্তে আস্তে আপনার ম্যাক্সিমাম লিমিটের কাছে চলে যায়, তাহলে কি সেফটি ফ্যাক্টর কম, তাই না? বা টেন্ডস টু 0। এখন অনুরূপ ভাবে যে আমরা যখন একটা কন্ডাক্টর লাগাই দুটো পোলে, তো কন্ডাক্টরে তো কি একটা টান সহ্য করার ক্ষমতা আছে কিনা? টান সহ্য করার ক্ষমতা আছে না? একটা কন্ডাক্টরকে যদি যত পরিমাণ সে সহ্য হতে পারে, তার থেকে যদি বেশি বলে আপনি টান দেন, ছিঁড়ে যাবে না, বা সেটা ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেওয়া আছে, দেখেন যে আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথ মানে কি, যে কন্ডাক্টর সর্বোচ্চ 3100 কেজির ভার সে লোড নিতে পারে, টান নিতে পারে, মানে হাইয়েস্ট এটা হচ্ছে সে নিতে পারে। আচ্ছা, আর এখানে সেটা কত দেওয়া আছে? 3100 না? আর সেফটি ফ্যাক্টর এখানে দেওয়া আছে 2। তাহলে এটা হচ্ছে তার হাইয়েস্ট ওয়ার্কিং লিমিট, সেফটি ফ্যাক্টর দেওয়া আছে। তাহলে এখন কন্ডাক্টরের উপরে কি পরিমাণ টান বল ক্রিয়া করছে, এটাকে আমরা বের করতে হবে এখান থেকে। তাহলে এটা যদি আমরা এবারে বার করে দিই, তাহলে কি হচ্ছে যে ওয়ার্কিং অনেক, মানে এখন কি পরিমাণ কাজ হচ্ছে সেটা কি, যে হাইয়েস্ট লিমিট ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর। এটাকে এবারে নিয়ে আসলাম, ওটাকে এবারে নিয়ে আসলাম, বুঝা গেল? তাহলে আমি যখন এটা কন্ডাক্টরের টেনশন নিয়ে কথা বলবো, তাহলে কি কন্ডাক্টরের বর্তমান টেনশন ইকুয়াল টু কি হবে? কন্ডাক্টরের হাইয়েস্ট যে টেনশনে সে কাজ করতে পারে, বা আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর, বুঝা গেল? তাহলে এই যে ওয়ার্কিং টেনশন T ইকুয়াল টু আলটিমেট স্ট্রেংথ ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর, এটা কি বোঝা গেল?
আচ্ছা তাহলে এখান থেকে আমরা মানে এখন কি পরিমাণ আছে আপনি কেন ওজন বহন করছেন কন্ডাক্টর ওজন বহন করছে কন্ডাক্টরের টানের হিসাবে কথা বলছি কন্ডাক্টর যেহেতু কি পরিমাণ এখন টান আছে এটা আমি জানি না কন্ডাক্টর সর্বোচ্চ এই পরিমাণ টান 3100 কেজি টান সহ্য করতে পারে সেফটি ফ্যাক্টর দেওয়া আছে তাহলে কন্ডাক্টর এখন কি পরিমাণ টানে আছে এটা আমরা বের করতে পারছি বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা তাহলে আমরা W এর ভ্যালু বের করতে পারলাম P এর ভ্যালু জানি L এর ভ্যালু জানি তাহলে আমরা খুব সহজেই স্যাগ এটা ক্যালকুলেশন করতে পারবো WL² ডিভাইড বাই ঠিক আছে স্যাগ ক্যালকুলেশন করা হয়ে গেল কিন্তু কোশ্চেনে আসলে স্যাগ কত এটা চাই ভালো মতো খেয়াল করেন স্যাগ কত কিন্তু কোশ্চেনে চাওয়া হয়নি কোশ্চেনটা কি চাইছে বলেন তো দেখেন আমরা কি ক্যালকুলেশন করলাম এই ডিসটেন্সটা ক্যালকুলেশন করেছি না সেটা কত 3.7 মিটার আমি পেয়েছি কোশ্চেনে চাইছে এই পোলের ডিসটেন্সটা কত তার জন্য আরেকটা ইনফরমেশন কোশ্চেনে বলা আছে যে আমার যেটা লোয়েস্ট পয়েন্ট হতে হবে গ্রাউন্ড থেকে 10 মিটার মিনিমাম 10 মিটার বা 10 মিটার বলা আছে তাহলে পোলের হাইট কত হবে 13.7 হবে তাহলে পোলের হাইট হবে তার দুটো যোগ হ্যাঁ ওটা এখানে বলা আছে তাহলে কোশ্চেনে তো আমরা সাইড চাইনি সরাসরি কিন্তু আমাদের কিন্তু সাইড বের করা লাগবে তাই না বুঝতে পারলেন বিষয়টা কারণ আমার কোশ্চেন চাইছে যে আমার পোলের হাইট কত আমাকে বলা হয়েছে যে আমি যে এলাকাতে আছি ওই এলাকাতে ধরেন যে দোতলা বাস যায় বা আপার ডেকের কিছু যায় এখন সেটার লেন্থ যদি মনে করেন যে ধরলাম যে 7 মিটার হয় তাহলে কি আমার তারের ডিসটেন্স আমার এরকম ভাবে হিসাব করা লাগবে না মিনিমাম নিচ থেকে 10 মিটার রাখা লাগবে না তো ওইভাবে কিন্তু আসলে আমার পোল ডিজাইন করতে হবে বা পোল ওভাবে আমাকে ওই সব স্থানে বসাতে হবে ঠিক আছে যেমন দেখবেন কিছু জায়গাতে পোলের হাইট কিন্তু অনেক বেশি আবার কিছু জায়গাতে পোলের হাইট অনেক কম এই সব বিষয়গুলো মাথায় রেখে জিনিসগুলো করা হয় আচ্ছা এই ম্যাথে আপনাদের একটা কোশ্চেন করা উচিত ছিল যেটা করেননি এখন তো এই কোশ্চেনটা পড়ে কোথাও কি লেখা আছে যে সাপোর্ট দুইটার লেন্থ সমান বা সাপোর্ট দুইটার লেন্থ অসমান এমন কোথাও লেখা আছে এটা তো সমানে থাকার কথা সমান কেন থাকবে উপর নিচে নিতে পারে না উপর নিচে তো পারে না উপর নিচের জন্য আলাদা ইকুয়েশন না জায়গা পেতে হতে পারে হ্যাঁ দেখেন এখানে এই ম্যাথে যেহেতু ইনফরমেশন দেওয়া নাই যে ইকুয়াল লেভেলের আপনার সাপোর্ট কিনা ইকুয়াল লেভেলের সাপোর্ট এটা বলা নাই আবার আনইকুয়াল লেভেলের সাপোর্ট এটা বলা নাই কিন্তু আনইকুয়াল লেভেলের সাপোর্ট হিসাবে কল্পনা করে যদি আপনি ক্যালকুলেট করতে চান আপনি কিন্তু সরাসরি হচ্ছে এটা পাবেন না মানে ওই পুরোপুরি ইনফরমেশনগুলো দেওয়া নাই বুঝতে পারছেন এই জন্য এখানে ইকুয়াল লেভেল ধরেই করা আছে তো পরবর্তী ম্যাথের দিকে দেখান স্যার যদি মানে ইকুয়াল না হয় সেক্ষেত্রে তো ইকুয়াল না হলে আমাদের সর্বনিম্ন ওইটা ক্যালকুলেশন করতে হবে হ্যাঁ ওটা হচ্ছে এই ইকুয়েশন দেখাইছিলাম না বের করে কতদিন দেখাইছিলাম ইকুয়াল না হলে কি হবে ঠিক আছে তো ওটার জন্য আরো কিছু ইনফরমেশন লাগে যে একটা পোল থেকে একটা পোল কত উপরে আছে এগুলো তো লাগবে যেহেতু এই ইনফরমেশনগুলো আগের ম্যাথে ছিল না তো আমি আনইকুয়াল ধরে আসলে ক্যালকুলেশন করতে পারবো এই জন্য ইকুয়াল ধরে ক্যালকুলেশন করা হয়েছে ঠিক আছে আচ্ছা তো এখন পরবর্তী যে ম্যাথটা আছে এই ম্যাথটা হচ্ছে আপনার এই উইন্ড এবং হচ্ছে আইসের কোটিংটাকে হিসাব নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে তো কোশ্চেনটা একটু পড়েন a transmission line has a span of 150 meter between level supports এখানে কিন্তু বলে দিয়েছে level support মানে ইকুয়াল লেন্থ আছে সাপোর্ট দুটো ইকুয়াল লেন্থ আছে এটা এখানে বলা আছে এটা কিন্তু গত ম্যাথে বলা ছিল না তো গত ম্যাথে আমরা এটা ধরে নিয়েছি কারণ এটা না ধরে আমরা সলভ করতে পারতাম না
The conductor has a cross sectional area of 2 cm square. The tension of the conductor, এখন দেখেন এখানে এই সিচুয়েশনে কন্ডাক্টরে কি পরিমাণ টেনশন আছে এটা বলেই দিয়েছে। তাহলে আমার হাইস্ট লিমিট এখানে বলা নাই, সেফটি ফ্যাক্টর বলা নাই। হাইস্ট লিমিট আর সেফটি ফ্যাক্টর আমি কি বের করি যে এখন এই সিচুয়েশনে সেটা কি পরিমাণ কাজ করছে, এখন এই সিচুয়েশনে কি পরিমাণ ওয়ার্ক করছে, ঠিক আছে? তো এখন এটা তো দরকার নাই, কারণ এখন এখানে কি পরিমাণ টেনশন কাজ করছে সরাসরি বলে দিচ্ছে। এজন্য খেয়াল করে ম্যাথে কোথাও তার আলটিমেট ডিসটেন্স নিয়ে ইনফরমেশন নাই, সেফটি ফ্যাক্টর নিয়ে কোনো কথাবার্তা বলা নাই। The specific gravity of the conductor material is 9.9 gram per centimeter cube. মানে এটা কি জিনিস? এটা হচ্ছে পার সেন্টিমিটার কিউব, মানে একক ভলিউমে 1 সেন্টিমিটার কিউব ভলিউমে কি পরিমাণ তার ভর আছে, ঠিক আছে? আচ্ছা, উইন্ড প্রেসার বলে দিয়েছে 1.5 kg per meter. Calculate the sag and what is the vertical sag, যেটা বললাম যে এখানে উইন্ডের বিষয় আছে, তো উইন্ডের বিষয় যখন থাকবে তখন কিন্তু ভার্টিক্যাল স্যাগের বিষয় চলে আসবে, বুঝলেন? তো যেহেতু উইন্ড আছে ভার্টিক্যাল স্যাগ আছে, উইন্ডের বিষয় না থাকলে ভার্টিক্যাল স্যাগ আসবে না। আচ্ছা, তাহলে শুরু করা যাক। স্প্যানের লেন্থ দেওয়া আছে, ওয়ার্কিং টেনশন দেওয়া আছে, আমার কি লাগবে? স্যাগ ইকুয়াল টু কি? W x² ডিভাইড বাই 2t, তাই না? তাহলে আমার t লাগবে এখন শুধু। আচ্ছা, তারপরে ওয়েট অফ দ্য কন্ডাক্টর কিন্তু সরাসরি দেওয়া নাই, আমার কি লাগবে? ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ লাগবে না? তো পার ইউনিট লেন্থ কিন্তু দেওয়া নাই, আমার কি দেওয়া আছে? একটা জায়গাতে দেওয়া আছে 9.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর আমার কি লাগবে? কেজি পার মিটার লাগবে না? কেজি পার মিটার লাগবে, এককটা W। W কি জিনিস ছিল? পার ইউনিট লেন্থে কি পরিমাণ হচ্ছে ভর আছে, ভরের একক কেজি, কিন্তু এখানে আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে সেন্টিমিটার কিউব থেকে আমার লাগবে মিটার পার মিটারে নিয়ে আসা এবং গ্রাম থেকে কিলোগ্রামে নিয়ে আসা। আমি এই জিনিসটা কিভাবে পাবো? দেখেন এখানে লেখা আছে যে ক্রস সেকশন এরিয়া হ্যাজ 2 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমি যদি এখানে 9.9 এর সাথে 9.9 গ্রাম পার সেন্টিমিটার কিউবের সাথে 2 সেন্টিমিটার স্কয়ার গুণ করে দিই, খেয়াল করেন 9.9 গ্রামের সাথে 2 সেন্টিমিটার স্কয়ার, তাহলে এখানে কত থাকছে? 9.9 ইনটু 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইনটু সেন্টিমিটার স্কয়ার, মানে হচ্ছে গ্রাম ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব ইনটু সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এটা কেটে যাচ্ছে না, শুধু থাকে সেন্টিমিটার। এদিকে বুঝতে পারলেন? তাহলে 9.9 ইনটু 2 কত হচ্ছে? 9.9 ইনটু 2 গুণ করলে আচ্ছা, এবার আরো দেখেন গ্রাম। গ্রাম মানে কি? 1 গ্রাম সমান কত কেজি? 1 গ্রাম সমান 1000 কেজি, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান কত কেজি? 100 ভাগ 1/1000, ঠিক আছে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার কত? 100 দিয়ে ভাগ 100 মিটার। তাহলে যে সেন্টিমিটার আছে এটাকে কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 100 মিটার। আর এখানে কি হয়ে গেছে? এটা কেজি হয়ে গেছে, কারণ কি এটা দেখেন 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? 1/1000 কেজি ইকুয়াল টু 1 গ্রাম। তাহলে যে 1 গ্রাম সমান হচ্ছে কেজি বাই 1000, কেজি বাই 1000। বুঝা গেল বিষয়টা? তাহলে কত হচ্ছে? 9.9 ইনটু 2, আচ্ছা ইনটু, তাহলে এখানে কত আছে? 1/10 1/10 ইনটু কেজি ভাগ মিটার বা কেজি পার মিটার। তাহলে এটা গুণ করে কত হচ্ছে দেখেন তো? 9.9 ইনটু 2 ভাগ 10, 1.98। হ্যাঁ, তাহলে এটা কি পেলাম? 1.98 কেজি পার
W কি ছিল পার ইউনিট লেন্থে আমার কি পরিমাণ ভর কন্ডাক্টরে, ঠিক আছে? পার ইউনিট লেন্থ বলতে 1 মিটারে কত কেজি, তাই এখানে ওই গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে যেভাবে নিয়ে আসা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এখন W যখন পেয়ে গেলাম, এটা কি কন্ডাক্টরের লেন্থ ছিল, এটা কি ছিল কন্ডাক্টরের লেন্থ ছিল, আর এখানে আবার কি দেওয়া আছে, আমার উইন্ড প্রেসার দেওয়া আছে, তাহলে আমার টোটাল ওয়েটটা কত হবে, যেটা কিছু আগে দেখালাম যে উইন্ডের প্রেসার প্লাস হচ্ছে আইস এবং নিজস্ব যে ওয়েট সবকিছু মিলায়ে W² প্লাস W² তাহলে এই যে 2.48 আসলো, এটা হচ্ছে টোটাল ওয়েট আসলো। দিয়ে সাইডে যদি আপনি ভ্যালুগুলো বসায় দেন সাইকেল ইকুয়েশনে, ইকুয়াল লেভেলের সাইকেল ইকুয়েশনে, তাহলে আপনি সাইকেল ভ্যালুটা চলে আসবে। এবং সাইকেল ভ্যালু যদি আসে, আপনাকে শুধু হচ্ছে স্যাগ চাইতে ভার্টিক্যাল সাইকেল চাইছে, মানে আপনাকে থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে থিটার ভ্যালু কিভাবে আসবে, এটা যদি উইন্ড হয়, এটা যদি আপনার টোটাল ওয়েট এদিকে হয়, এটা হচ্ছে থিটা, থিটা আমরা কি জানি যে tan θ লম্ব বাই ভূমি, আর tan θ w ডিভাইডেড বাই w, ওখান থেকে আপনি থিটা কি tan ইনভার্স দিয়ে পড়ে আসবেন, দিয়ে ওখান থেকে আপনার হচ্ছে ভার্টিক্যাল সাইক s cos θ, এভাবে আপনার আসবে। দেখেন বিষয়টা বুঝবেন, বুঝতে পারছেন? এমনিতে আপনাদের আসল কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা দেখেন যে আমার এখানে কি পরিমাণ ওয়েট আছে সেটা আমি বের করলাম। উইন্ড এই পরিমাণ এখানে প্রেসার দিচ্ছে, তাহলে আমার রেজাল্টেন্ট প্রেসারটা কি আছে না, যেটা আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করেছি। এখন এটা কিন্তু আমার লাগবে ওই যে ভার্টিক্যাল সাইড বের করার জন্য। তাহলে এইটা ডাব্লিউ মানে কি, এটা লেন্থ হচ্ছে ডাব্লিউ, এটা ডাব্লিউ মানে কি, এখানে যদি আমি হচ্ছে প্যারালোগ্রাম আঁকি বা সামুদ্রিক যদি আঁকি, তাহলে এইটুকুটা বা এইটুকুটা কত হচ্ছে ডাব্লিউ। তাহলে এখন তো এই জায়গাটাতে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না। তো সমকোণী ত্রিভুজে আমরা কি জানি, এটা হচ্ছে লম্ব, এটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা কি বলে অপোজিট। আর ভূমি সেটা কোণের সাথে যেটা লেগে আছে যে বাহুটা, সেটা ভূমি বলা হয়, ইংলিশে কি বলে অ্যাডজেসেন্ট। তাহলে এখানে আমরা tan θ কি পাই, আমরা জানি tan θ লম্ব বাই ভূমি, লম্ব কি জিনিস w বাই w, মানে এই যে এইটা ভূমি হচ্ছে এটা, লম্ব এটা না, লম্ব এটা। লম্ব বলতে বোঝায় থিটা কোণের বিপরীত বাহু, লম্ব মানে থিটা কোণের বিপরীত বাহু, ঠিক আছে? আপনি সবসময় এটাকে লম্ব কল্পনা করতে পারেন না। তাহলে যদি এটাই হয়, তাহলে হচ্ছে আমি যখন একটা সমকোণী ত্রিভুজ যেভাবে আঁকবো, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোনটাকে লম্ব বলবেন, কোনটাকে ভূমি বলবেন, এরকম না। লম্ব বলা হয় সমকোণী ত্রিভুজে থিটা কোণের বিপরীত বাহু। এইজন্য সমকোণী ত্রিভুজ মানে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেটা হচ্ছে লম্ব, তার ইংলিশে হচ্ছে অপোজিট, অপোজিট বলা হয় লম্ব। ভূমি হচ্ছে এটা, দেখেন সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে সবথেকে বড় বাহু, যেটার নাম হচ্ছে হাইপোটেনিয়াস। থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব বা অপোজিট। থিটা যদি এই কোণ হয়, তাহলে এটা হবে অপোজিট, থিটা যেহেতু এটা, তার মানে এটা অপোজিট। আর বাদ বাকি যেটা থাকলো সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট বা ভূমি। স্যার একটা বলবেন, থিটা কোণ থেকে এটা যদি ধরা, তাহলে লম্ব লম্বর নিচেটা ডাব্লিউ। আমি বলে দেখেন, যদি কেউ এটাকে যেটা ধরে, তাহলে এটা হচ্ছে অপোজিট, সবথেকে বড় বাহু সবসময় এটা হাইপোটেনিয়াস বা অতিভুজ। বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট। হ্যাঁ, যদি কোথাও এটা হয়, তাহলে সেটা কোণের বিপরীত হবে এটা, তাহলে এটা এখন লম্ব বা অপোজিট। এটা সবসময় বড় বাহু বা হাইপোটেনিয়াস, আর বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট বা ভূমি। বোঝা গেল বিষয়টা? জি স্যার। তাহলে এটার ক্ষেত্রে নিচেরটা হচ্ছে ভূমি, নিচেরটা ডাব্লিউ, এটার ক্ষেত্রে নিচেরটা ভূমি, এটা হচ্ছে লম্ব। এটার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে এটা কিন্তু লম্ব, এটা হচ্ছে ভূমি। তাই tan θ যে লম্ব বাই ভূমি, যেটা এইভাবে এসেছে, বুঝছেন? তাহলে এখান থেকে θ কি হবে, tan ইনভার্স এটা, tan ইনভার্স w বাই ভূমি, ঠিক আছে? তাহলে θ tan ইনভার্স, এখান থেকে থিটার ভ্যালুটা আমরা ব্যবহার করব ভার্টিক্যাল সাইড বের করার জন্য।
মোটামুটি কথাবার্তা শেষ।